3 দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা, বললেন প্রধান বিচারপতি। বিকেলে বাংলা ব্লগেট করবে শিক্ষার্থীরা। এবং ভারী বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভূমিধসের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। চীনে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি বুধবার দিবাগত রাত 12:30টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন। সফরের শেষ দিন 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশ 21টি সমঝোতার স্মারক করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ আপিল বিভাগে একটি মামলার শুনানিতে তিনি এসব কথা বলেন। এ সময় আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, নির্বাহী বিভাগের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হতে পারে। শুনানি শেষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান সংবাদ মাধ্যমকে বলেন, প্রধান বিচারপতি বলেছেন, আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন, তা আদালতে সেটা গুরুত্ব সহকারে শুনবে। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজ বিকেলেও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দেশের 5টি বিভাগে আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় 2 বিভাগে পাহাড় ধসের শঙ্কার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার ভারী বর্ষণের সতর্কবাণীতে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবাণীতে বলা হয়েছে, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী 48 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড় ধসে 2 শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজার শহরের শিকদারপাড়া ও পলাংকাটা এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। মৃতরা হলেন কক্সবাজার শহরের শিকদারপাড়া এলাকার হাসান, পলাংকাটা এলাকার নূরজাহান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। শুধু কোম্পানির সুনাম এবং মুনাফা অর্জনের জন্য নয়, দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল। গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, দেশের মাটিতে রূপায়ণ গ্রুপ যে ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে, আগামীতে বিদেশিদের আকৃষ্ট করে এমন সব প্রকল্প নিয়ে কাজ করবে রূপায়ণ গ্রুপ। কাউসার আহমদের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর আর্মি গলফ ক্লাবে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের অর্ধবার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের সেলস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। একে অপরের সাথে ইন্টারাকশন যেন হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খান মুকুল বলেন, দেশের মানুষের টাকায় যারা ব্যবসা করছেন তাদের সবারই এ দেশের জন্য কিছু করা উচিত। সে লক্ষ্যেই কাজ করছে রূপায়ণ গ্রুপ। কারণ এই ব্যাংকের টাকাটাও কিন্তু পাবলিকের টাকা, তো যার কারণে আমি সবসময় সেলসম্যানদের প্রতি কিন্তু আমার
সমীহ বলেন, ভালোবাসা বলেন, দেওয়া এবং নেওয়া দুইটাই খুব বেশি। এবং উত্তরার জায়গার নামও হয়ে গেছে এখন রূপায়ণ সিটি উত্তরা। এখন কিন্তু আর বলে না যে ওই যে অমুক জায়গা, বলে ওই রূপায়ণ সিটি উত্তরার পাশে। তো এখন কথা হলো ইন্ডাস্ট্রি আমাদের এটা দেখে আরও অনেকে করবেন। তা আমরা যারা প্রফেশনাল, এটা তো আমাদের জন্য একটা অপরচুনিটি হয়েছে। আর আমরাও চাই মনোবলি থাকতে চান, আমি চাই প্রতিযোগী মনোভাব নিয়ে কাজ করতে, কারণ প্রতিযোগিতার মধ্যে টিকে থাকার মধ্যে আনন্দ আছে, সহজ পাওয়ার মধ্যে কিন্তু কোনো আনন্দ নাই। আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চাই। ভবিষ্যৎ প্রজন্মকেও সেভাবেই উদ্যোক্তা হিসেবে তৈরি করছেন বলে জানান রূপায়ণ গ্রুপের এই কর্ণধার। আমরা আশা করব আপনারা যেখানে আসেন সবাই স্ব স্থানে, সবাই সেলিব্রিটি হবেন। আপনারা যদি আমরা কোনো কারণে আমরা আপনাদেরকে ধরে রাখতে না পারি, যে কোনো অর্গানাইজেশনে অথবা আপনি নিজেও যদি উদ্যোক্তা হন, সেখানেও যেন আপনি সফলতা পান, সেটা চিন্তা করেই কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করছি এবং করব। এ সময় প্রতিষ্ঠানের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, আগামীতে বিশ্বমানের স্মার্ট সিটি নির্মাণ করার মাধ্যমে আবাসস্থল নির্মাণে রোল মডেল হবে রূপায়ণ গ্রুপ। আমরা যেটা চাই যে বাংলাদেশকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটি মডার্ন রিয়েল এস্টেট সেক্টর আমরা করতে চাই এবং বিশ্বমানের রিয়েল এস্টেট যেন বাংলাদেশে হয়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা আসলে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের রিয়েল এস্টেটের মধ্যে সবচেয়ে থেকে বড় সেলস টিম এখন রূপায়ণের, এবং আমরা চাই যে এই টিমের মাধ্যমে আমরা সামনে সাফল্যের দিকে এগিয়ে যাই এবং আমরা আশা করছি আমরা সামনের দিকে আমরা দেশকে এবং জাতিকে রিয়েল এস্টেট সেক্টরে ভালো কিছু উপহার দিতে পারব। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, নওরিন জাহান মিতুল, সাইফ আলী খান অতুল, উপদেষ্টা ASM শাইখুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল কালাম আজাদ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা হচ্ছে কি মূল চালিকা শক্তি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুরান ঢাকাকে গুলশানের মতো সুন্দর করে ঢেলে সাজানো হবে আর রায়ের বাজারে গড়ে উঠবে দৃষ্টিনন্দন নতুন শহর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার। এশিয়ান টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে অ্যানালগ থেকে গোটা সিস্টেম ডিজিটালাইজ করা হবে। এক ক্লিকেই মিলবে রাজধানীবাসীর সকল সেবা কার্যক্রম। আবির হোসেনের ক্যামেরায় শেখ সোহাগকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। তিলোত্তমা নগরী ঢাকাকে যারা তিল তিল করে উন্নয়নের পথে হাঁটতে শিখিয়েছে, সেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সরকার দায়িত্ব নিয়ে কাজ করতে শুরু করেছেন। অকপটে সত্য স্বীকার করে নেয়া সাবেক সফল এই সেনা কর্মকর্তা জানান, উন্নত বিশ্ব রেটিংয়ে রাজধানী ঢাকার বর্তমান যে অবস্থান, সেটিকে সুখকর পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এই কনসেপ্ট হলো মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ, মানে হলো স্মার্ট মানে জনগণ হবে এবং আমাদের সমস্ত কাজগুলো স্মার্টলি করতে হবে এবং তারই অংশ হিসেবে আমাদের রাজুকও স্মার্ট হইতে হবে এবং বিশেষ করে রাজুকের যে মানে আমাদের যে দায়িত্বগুলো আমরা করি, বিশেষ করে যারা সেবা নিতে আসেন এখানে, এই সেবাগুলো স্মার্টলি দিতে হবে। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, আমাদের বিশ্বে কিন্তু রেটিংয়ে আমরা অনেক পিছিয়ে আছি আর কি। তো আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে এবং প্ল্যান কিন্তু করা আছে সবগুলোই, সেগুলো একটু বাস্তবায়ন করতে হবে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নের বিভিন্ন উদ্যোগের মধ্যে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীর ঝুঁকিপূর্ণ সব এলাকাকে বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে বসবাসের উপযোগী করতে চান তিনি। আমরা ঢাকা শহরে, বিশেষ করে পুরান ঢাকায় আপনার হাজারীবাগে আমরা একটা রিজেনারেশন ব্লক, একটা 63 একর জায়গা নিয়ে আমরা করছি, একদম মডার্ন শহরের মতো করবো আমরা ওখানে। এবং তখন এই পুরান ঢাকাকে আবার বিভিন্ন পর্যায়ক্রমে আমরা গুলশান বনানীর মতো করব। সিদ্দিকুর রহমান জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজুক। উন্নয়নের পথে সব বাধা দূর করাই তার লক্ষ্য। দুর্নীতি তো আমরা আমাদের ইন্টারনাল যেসব সমস্যা আমরা পাচ্ছি, আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কথা একটাই যে আমরা জিরো টলারেন্স নিয়ে যাব এবং এই বিষয়ে দুদক দেখছেন এবং আমরা যেসব অনিয়ম অথবা যেগুলা ব্যত্যয় দেখছি আমরা, এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট আমরা বদলি করছি।
হাতির ঝিল প্রকল্পের আদলে ঢাকায় ৫৫টি দৃষ্টিনন্দন পুকুর করার প্রকল্পও হাতে নিচ্ছেন তিনি। লিমিটেড এক্সপ্রেস কাজ যখন হয়ে যাবে, পিলারগুলো যখন হয়ে যাবে, এটা নতুন করে আবার সাজাবো। একইভাবে ঢাকা শহরে আমরা ৫৫টা পুকুর আমরা প্রজেক্ট নিচ্ছি বিভিন্ন জায়গায় এবং কয়েকটা বড় বড় পার্ক করছি। যেমন মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে আমরা বেশ বড় একটা এলাকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটা আদেশে আমরা একটা বড় পার্ক নির্মাণ করছি ওখানে, এবং আমরা পূর্বাঞ্চলে একটা পার্ক করছি। তারপরে আমরা শেখ রাসেল একটা পার্ক করছি কেরানীগঞ্জে, এবং যাতে করে এই ৫৫টা পুকুর যখন হয়ে যাবে আমাদের ঢাকার একটু খোলামেলা জায়গা পাওয়া যাবে, ওয়াকওয়ে থাকবে এবং সব দিক দিয়ে আরও সুন্দর হবে। ৪ কোটি মানুষের পদভারে মুখরিত রাজধানীকে নাগরিকদের স্বপ্নের মতো সাজিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে পূর্ণ মেয়াদে নিজেকে বিলিয়ে দিতে চান এই সেনা কর্মকর্তা। পর্যায়ক্রমে আমরা বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুকুর আতঙ্কে রয়েছেন মানিকগঞ্জ পৌর এলাকার লাখো মানুষ। দিন দিন যেমন বাড়ছে শহরের বেওয়ারিশ কুকুরের সংখ্যা, তেমনি বাড়ছে কুকুরের কামড়ে আহতের ঘটনাও। এ অবস্থায় মানিকগঞ্জের সাধারণ ও স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মানিকগঞ্জ প্রতিনিধি অভি হাসান দেওয়ানের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন মণ্ডলের নাম। পরিসংখ্যান মতে জেলায় কুকুর রয়েছে প্রায় ১ লাখ। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে ১০,০০০-এরও বেশি। এর মধ্যে ৯৯% বেওয়ারিশ। সদর হাসপাতালের তথ্য মতে গত ১ মাসে কুকুর কামড়াচ্ছে ১,৪০০ জনকে। দিন দিন যেমন বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা, তেমনি বাড়ছে কুকুরের কামড়ের আহতের ঘটনাও। এই অবস্থায় মানিকগঞ্জে জনসাধারণ ও স্কুল শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। বাচ্চা কাছে কিংবা রাস্তায় খেলাধুলা করবো, আপনার এর প্রতিকার করলে আমাদের খুব অনেক উপকার হয়। অনেক কুকুর হয়ে গেছে দেশে, আমাকে কুকুরটা কামড় দিছে, কুকুরে কামড় দিছে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি কুকুরগুলা যাতে নিধন করে। হাসপাতালে প্রতিদিনই অনেক কুকুরের কামড়ে রোগী আসছে। তাদের প্রাথমিক চিকিৎসা সহ ভ্যাকসিন, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা। গত ২৪ ঘন্টায় ৮৫ জন রোগী এসেছে। তো আমাদের ভ্যাকসিন আপাতত আছে, আমরা দিতে পারছি, সেবা দিতে পারছি। আর ওই রকম মারাত্মক আক্রান্ত হয়ে কেউ আসে না যে ভর্তি রেখে চিকিৎসা দিতে হবে, তাদেরকে আমরা আমাদের ভ্যাকসিন সেন্টার থেকে ভ্যাকসিন দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠাতে পারছি। ২০১৪ সাল থেকে আদালতের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিবন্ধন বন্ধ রয়েছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ বলছে এরপর থেকেই বৃদ্ধি পাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। কুকুরের ভ্যাকসিন কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে পানি সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে যে ওনার মাধ্যমে যেন এই পৌর এলাকায় কুকুরকে ভ্যাকসিনেশন করা হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে কুকুরকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় ৯ বছর ধরে। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবারে HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের চন্দনাইশে আসিফ করিম চৌধুরী নামে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় ৪ জন ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা থানায় অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় ৪ জনকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ৩ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা, বললেন প্রধান বিচারপতি। বিকেলে বাংলা ব্লকেট করবে শিক্ষার্থীরা। এবং ভারী বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভূমিধসের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।